এই সৈকত দাঁড়াও। কি হয়েছে? দেখলেন যে আমি ঘর পদে আমার পাশে এসে দাঁড়িয়েছিলে, সেই জন্য আমি ভরসা করে আমার একমাত্র মেয়েকে তোমার সাথে বিয়ে দিয়েছি। শুধু তাই নয়, রেখে অন্য একটা মেয়ের সাথে ফষ্টি নষ্টি করো, তার সাথে ঘুরে বেড়াও। মানে কি এসব কি করো? সমস্যা কি তোমার? সমস্যা আমার নয়, সমস্যাই কাজ করে। তো যে কোনো মেয়ে আমার পাশে থাকতে পারে, আমার পাশে আমার বান্ধবী থাকতে পারে, বন্ধু থাকতে পারে, যে কেউ হতে পারে। কিন্তু আপনার মেয়ে বলতে এক্সকিউজ মি, নিজের চরকায় আগে তেল দেবে, তারপর অন্যের চরকায় তেল দিতে আসবে। কথা বুঝতে পেরেছো? সাহসের কথা বলছেন? সাহসের কথা তো আমি জিজ্ঞাসা করব, আপনি আমার গায়ে হাত তোলার সাহস কোথায় পেলেন? ইট মারলে পাটকেল খেতে হয়, এটা স্বাভাবিক। সৈকত, এটা তুমি কি করলে? তুমি আমার বাবার গায়ে হাত তুললে। তোর বাবাকে না চাইলে যে পুরো সময় তুড়ি মেরে উড়ে দিতে পারবো, চাইলে তোকেও পার। তোরা এখনো আমাদেরকে চিনতে আর এক মুহূর্ত এই বাড়িতে রাখবি না, এক্ষুনি বাড়ি থেকে বের করে দেই। হ্যাঁ মা, তুমি একদম ঠিক কথা বলেছো। এই এটা করো না আমাদের সাথে। আমার বাবার শরীরের অবস্থা ভালো না। এই অবস্থায় যদি আমরা বাড়ি থেকে বের হয়ে যাই, আমরা কোথায় যাব, কোথায় গিয়ে থাকবো? নিয়ে যেতে হবে, সেটা কনফার্ম। এই তোর বুড়ো বাপকে নিয়ে যা, বেরো বেরো, এই বেরো বেরো। এই হয়েছে, এখন এই রাজত্ব তোমার আর আমার। কি ব্যাপার, আজকে তুমি সকাল সকাল আমার বাসায়? সবচেয়ে খুশি আমি। শোনো, আপত্ত বাড়ি থেকে বিদায় হয়ে গিয়েছে, আমার বউ আমার শ্বশুরকে একদম যাবে না। এইটা কেমন কথা বললে বলো তো? আরে আজব ব্যাপার, আগে তো আমার বাসায় ঝামেলা ছিল, তাই তোমাকে নিয়ে যেতে পারিনি। এখন বাসায় তো তোমার মা আছে, তাই না? হুট করে তোমার বাসায় যাব, ব্যাপারটা কেমন না, সে কিছু মনে করবে না? আরে দূর রাখো তো আমার মার কথা। আমি এখন বর্তমানে কিছুই দেখি না। তোমার মতো একটা নায়িকা, একটা মডেল, আমার লাইফ পার্টনার, উফ। আর আমি না, শিপুকেও ডাক দিতে হবে। তুমি একটা কাজ করো, শিপুকে ফোন দিয়ে আসতে বলো, আজকে রাতে চিল করব। ঠিক আছে, আমি ওকে একটু পরে। কিরে বন্ধু, তোর মডেল নাচে না কেন রে? সৈকত, আরে আমরা এখন কোটিপতি হয়ে গেছি, আমরা কি ভিখারি আছি নাকি বলো তো? রিক্সা চালিয়ে 2-4 টাকা ইনকাম করে কি আর এইসব খাওয়া যায়? করছি আর কি। কিন্তু বাবা। কোনো কিন্তু না মম, তুমি এখানে কেন এসেছো? আমরা একটু বন্ধু বান্ধব মিলে পার্টি করছি, আর এর মধ্যে মাথা প্রবলেম নাই। তুমি যাও। আমার ছেলে তো ঠিকই বলেছে, এসব তো বড় লোকের খাওয়া, আর আমার ছেলে তো এখন কোটিপতি। ঠিক আছে বাবা, তোরা খাওয়া দাওয়া কর, তাই না? আসে আন্টি খাবে নাই, তুই খা। আমি তো ঠিক আছি রে মা, তোকে তো আর এইভাবে দেখতে পারি না। তোর ভবিষ্যৎটা আমি নষ্ট করে দিলাম, করে দিস। বাবা, তুমি কেন আমার কাছে ক্ষমা চাচ্ছ? দোষ তো আমারও আছে, ভুল তো আমিও করেছি। আমি আসলে মানুষ চিনতে ভুল করি। আমার কাছে ক্ষমা চাচ্ছ বলো তো? আর একটা কথা মনে রেখো বাবা, সবকিছু হয় ওই উপরওয়ালার খেলাতে। ঠিকই রে মা, ভাগ্য অবস্থানে এসেছি। মানে মা, আমি জানি না যে তোকে আবার সেই অবস্থানে নিয়ে যেতে পারবো কিনা। তোকে এইখানে দেখে খারাপ, অসুস্থ। তুমি যদি তার মধ্যে এত চিন্তা করো, তাহলে তো আরো বেশি অসুস্থ হয়ে যাবে। চিন্তা কি আর সাধে করি? তোর কথা অট্টালিকা, আর সেটা হোক বা এই কুড়ে ঘর বা বস্তি। আর একটা কথা ভুলে যেও না বাবা, উপরওয়ালা যখন যার সাথে যেটা করে সেটা তাতে করেছে, এটা শাস্তিও পেয়ে যেতে পারে, ও আবার ফকির হয়ে যেতে পারে। তাই আমি বলি কি বাবা, এসব নিয়ে তুমি একদম ভেবো না, একদম টেনশন অপেক্ষা। আর আমি বেশ কয়েক জায়গায় সিভিও জমা দিয়েছি, আল্লাহ চাইলে কিছুদিনের মধ্যে আমি একটা ভালো চাকরি পেয়ে যেতে পারি। বাবা তুমি এসব নিয়ে আর চিন্তা। ম্যানেজার সাহেব, আপনাকে তো আমি ফোনে সবকিছু আগেই জানিয়ে দিয়েছি। যেটা সুদে আসলে 75 কোটি টাকা ছাড়িয়েছে। আপনাদের সাথে আমরা বারবার যোগাযোগ করার চেষ্টা করেছি, কিন্তু তারপরেও এই টাকার আমরা উকিল নোটিশ নিয়েছি যে আপনাদের সকল সম্পত্তি আমরা সিলগালা করে দিব। দেখুন, সকল সম্পত্তি এখন ব্যাংকের নামে চলে এসেছে। ম্যানেজার সাহেব, হয়েছে কি, আপনারা তো আমাদের সমস্ত সম্পত্তি স্থাবর সব পাঠান, কিন্তু আমার এই বৃদ্ধ মাকে নিয়ে কোথায় যাব বলুন তো? দেখুন সৈকত সাহেব, যখন আপনারা টাকাটা নিয়েছিলেন তখন কিন্তু আর বাধ্য হচ্ছে। ম্যানেজার সাহেব, আমাদেরকে কি আর কয়েকটা দিন সময় দেওয়া যায় না? মানে কিছুদিন সময় দিলে আমরা দিতে পারবো না।
আমাদের জিনিসপত্র নেওয়ার জন্য তো কটা দিন সময় দিবেন। দেখুন ম্যাডাম, এই বাড়ি যেইভাবে আছে, যে অবস্থায় আছে, এত বাড়াবাড়ি করিস না, এত লাফালাফি করিস না। আমি যাবো না, আমি ওই বস্তিতে গিয়ে আর উঠুম না। যা তুই একলা। মা তুমি কোনো চাইটা অ্যাটলিস্ট ছাড়িয়ে রাখবো। ওই মা সমস্যা নেই, চলো বস্তিতেই ফিরে যাই, কারণ আমাদের তো থাকার অভ্যাস আছে। ওই কয়েকটা দিন মনে হচ্ছে, হ্যাঁ প্রশাসন ডাকার কোনো দরকার নেই। হ্যাঁ আসলে আমাদের একটা মান সম্মান আছে তো। মা চলো, হ্যাঁ চলো। কি ব্যাপার সৈকত, তুই রিক্সা চালাচ্ছিস? করছিস? তোর না এত টাকা ছিল, কোথায় গেল সেই টাকা? আর কোটি টাকার মালিক এত তাড়াতাড়ি ফকির হয়ে গেল কিভাবে? সবই আমার পাপের, তার শাস্তি আমার এমন কইরা হইতাছে। আমি লোভ করছিলাম, লোভে পড়া তোমার সাথে সে আচরণ করছে। আমি আমার মারে নিয়ে বস্তিতে ডাকি, সবই আমার পাপের ফল। আমার বন্ধুর লেগে যা হওয়ার তাই হয়েছে। আমার ওই বন্ধু ওই মায়াডারে আমার জীবনের লেলায় দিছিল, তারপর থেকে আজ ধ্বংস হয়ে যাইতাছে। এইটা আমার খেয়াল ছিল না। আমি তোমাকে সম্পত্তি আত্মসাৎ করতে চাই নাই। বড় গাড়িতে করে চড়ে আমার আব্বা এত রিক্সা চালাইতো, দিন আনতো দিন খাইতো, তাই সব সময় এর জন্য চিন্তা করছিলাম সহজে যদি কোটিপতি হওয়া যায়, বড় লোকের মাইয়া বিয়া করে যদি কোটিপতি হওয়া যায়। এইটা তো আমি বলি মানুষ বলে অল্প পানির মাছ বেশি পানিতে গেলে একটু বেশি লাফালাফি করে। অল্পতে যদি কেউ কিছু পেয়ে যায় না, সেটার মূল্য সে দিতে পারে না। সংসার করছিলাম, মাঝখান থেকে তুই এবং তোর মা মিলে আমাদের সবকিছু একদম ধূলিসাৎ করে দিলি। আমাদের সয় সম্পত্তি যা যা ছিল সব তোর থাকতো। তুই তুই আমার সাথে বেইমানি করলি, আমার বাবার সাথে বেইমানি করলি। ভাগ্যের কি লীলা খেলা বলতো? বলে নিয়তি, আজকে যে কোটিপতি কালকেই সেই ফকির, আর তুই তার বাস্তব প্রমাণ। তুমি আমার মাফ করে দাও। যদি আমি ক্ষমা করি না, উপর আল্লাহ আমাকে ক্ষমা করবে না। তোর কোনো ক্ষমা নেই। তুই রিক্সা চালক, তুই রিক্সা চালকের মতোই থাক। আমি তখন খুব ভালো আছি। শেষবারের মতো আমার ক্ষমা করে দাও। আমি আর কোনোদিন উল্টাপাল্টা কিছু করুম না। আমি ভালোভাবে সংসার করুম। আমার আর তুই কি ভেবেছিস আমি আবার তোর সাথে সংসার করব? কখনো না। কোনো বেইমানের সাথে আমি আর সংসারে জড়াতে চাই না। কোনো বেইমান আমার স্বামী হতে, যার কারণে আমার স্ট্যাটাসটা শেষ হয়ে গেছে, যার কারণে আমার জীবনটা নষ্ট হয়ে গেছে, তার সাথে আমার আর কোনো কথা থাকতে পারে না। আজকে নিজের দোষের রাস্তায় নেমে গেছি, ধ্বংস করে দিছে। আজকে আমার জীবন থেকে শিক্ষা পাইলাম, অতি লোভে